আবার শুরু হলো। আচ্ছা, দিছো শেষ করে। আচ্ছা, আমি এটা অ্যাড করে নিব না। আমরা দুনিয়া এবং আখিরাত দুটো ক্ষেত্রে যদি সফলতা চাই এবং মানুষের মতো মানুষে বাঁচতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই, জব করতে চাই, অথবা যে কোনো জায়গায় চলতে চাই, আমার মনে হয় তিনটা বিষয় খুব খেয়াল রাখা উচিত প্রতিটা মানুষেরই। তিনটা বিষয় হচ্ছে: 1 নম্বরে ব্যবহার, 2 নম্বরে সততা, 3 নম্বরে কাজ। আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত শুনে আসছি বিভিন্ন মানুষের কাছ থেকে, অনেক ভালো ভালো এডুকেশনাল পার্সোনালের কাছ থেকেও শুনে আসছি যে ব্যবহার মানে হচ্ছে ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা। আসলে সম্মান আর স্নেহটা যে কিভাবে করে আমরা জানতাম না বা বুঝতাম না। হয়তো আমরা স্কুল প্রতিষ্ঠানে অনেকে লেখাপড়া করছি, সেই ক্ষেত্রেও দেখছি যে আমাদের পার্টিকুলারই এই বিষয়গুলি আগে বোঝানো হয় নাই। তো যে তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, এটা আমার ফেসবুকে অনেক সময় দিছি বা লেখছি, কষ্ট করে, অনেক কষ্ট করে লেখছি। তারা অনেকেই পড়ে নাই বা দেখে নাই, খেয়াল করে নাই। আমার মনে হয় যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এরকম, যে ভিডিওটা করলে হয়তো ভিডিওটা সবাই, এটা তো কষ্ট করে পড়তে হবে না, দেখতে ইয়াও করতে হবে না, মানে কষ্ট করতে হবে না, শুনবে সবাই, এই জন্য ভিডিওটা করা। তো জীবনে প্রতিষ্ঠিত হতে হলে তিনটা জিনিস লাগবে: 1 নম্বর হচ্ছে ব্যবহার, 2 নম্বরে সততা, 3 নম্বরে কাজ। কোনো কোনো ক্ষেত্রে সততা 1 নম্বরে চলে আসে, ব্যবহার 2 নম্বরে চলে যায়। সততা ব্যবহার অত্যপ্রত্যঙ্গভাবে জড়িত। 3 নম্বরে হচ্ছে কাজ। এখন ব্যবহার জিনিসটা আসলে কি, কিভাবে আমরা পৃথিবীতে যত যা কিছু আছে প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো কিছুর উপরে দণ্ডায়মান। আমাদের ব্যবহারটাও অনেকগুলি খুঁটির উপরে দণ্ডায়মান। আমি 8টি ভাগে ভাগ করছি, যে প্রধানত যে ছোট বড় সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করা, নামাজ পড়া, সবার সঙ্গে হাসি মুখে কথা বলার চেষ্টা করা। 3 নম্বরে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজকে ভালো করা। 4 নম্বরে হচ্ছে কাজ অনুযায়ী পোশাক পরা। 5 নম্বরে হচ্ছে যদি হয়তো বা কিন্তু এগুলি নেগেটিভ শব্দ না বলা। তারপর হচ্ছে কেউ কোনো কিছু বললে সেটা মনোযোগ সহকারে শোনা বা শোনার চেষ্টা করা। আমরা দেখা গেছে অনেকেই, আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে কথা বলতে গেলে আমরা নিজেরটা আগে বলার চেষ্টা করি। এই অভ্যাসটা আমাদের পরিত্যাগ করার চেষ্টা করা। কয়টা হয়েছে? কেউ কোনো কিছু বললে মনোযোগ সহকারে শোনা। তারপরে তাহলে হাসি মুখটা, হাসি ব্যবহারটা কি জিনিস? আমরা কর্মক্ষেত্রে দেখি অনেকেই মন খারাপ করে রাখে, মানুষের সঙ্গে হাসতে চায় না, হাসি মুখে কথা বলতে চায় না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কর্মজীবনে নানান ধরনের সমস্যা আসতে পারে। একটা মানুষ যদি হাসি খুশি না হয়, সেই ক্ষেত্রে সেই মানুষটাকে কেন জানি ভালো লাগে না, কেন জানি মনে হয় তার মধ্যে কুটিলতা, জটিলতা বিভিন্ন কিছু আছে। আসলেও বা হয়তো নাই, তার যে পরিবেশে বড় হয়েছে, যে আশেপাশে বড় হয়েছে, সেই আশেপাশে সে ওই পরিবেশটা পায় নাই, যে আসলে হাসি মুখ মানে একটা ভালো কিছু, হাসি মুখ মানে হচ্ছে মানুষ আমাকে ভালোবাসবে, হাসি মুখ মানে হচ্ছে মানুষ আমাকে এখান থেকে কিছু ফিডব্যাক আসবে, সেটা হয়তো বুঝতে পারে না, বিধায় হাসি মুখটা বন্ধ রাখার চেষ্টা করে। আবার অনেকেই ইচ্ছা করে হাসি মুখটাকে গোমরা করে রাখে, যা আমাকে গোমরা করলে মনে হয় আমাকে পাওয়ারফুল লাগবে, গোমরা করে রাখলে মনে হয় আমাকে সবাই ভয় পাবে। এরকম কিছু বিষয় আছে। তো হাসি মুখের কারণে অনেক কিছু থেকে মাপ পাওয়া যায়। আবার অট্ট অট্ট হাসিতেও আবার অনেক ক্ষতি হতে পারে। হাসি যেমন উপকারের, আবার অট্ট হাসিটাও অনেক সময় আমাদের সমস্যার কারণ হয়ে যেতে পারে। আমরা অনেক সময় অনেকের সঙ্গে কথা বলি, কথা বলার সময় যে বক্তা বলেন বা যে কথাগুলি বলতেছেন, তার পাশ থেকে অট্ট হাসি অনেকেই দেন। ওই অট্ট হাসির মানে হচ্ছে সে নেগেটিভ বোঝানো প্রকাশ করে অট্ট হাসি দিয়ে। তো অট্ট হাসিটা যেরকম খারাপ, আবার হাসি মুখটা, প্রকৃত হাসি মুখটা অনেক আমাদের জন্য ভালো, আমাদের জীবনের জন্য ভালো। দেন ব্যবহারের হাসি মুখ নিয়ে কথা বললাম। এখন হচ্ছে সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করা, ছোট বড় 1 নম্বরে বলছিলাম। এরও অনেক ফজিলত আছে। আর আমাদের নবীজিও মনে বলে গেছে ছোট বড় সবাইকে সালাম দেওয়ার জন্য। পাশে আমার হুজুর আছে, উনি হয়তো এই বিষয়টা জানেন। তো ছোট বড় সবাইকে সালাম দিলে কি হয়, আপনি সালামের কারণে অনেক বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারেন, অনেকের সিম্পিতি পেতে পারেন। অনেকেই, আমার চাকরি লাইফে আমি দেখছি, আমিও অনেক ছেলেকে হেল্প করছি, আমি তাকে চিনি না, অন্য ডিপার্টমেন্টের, বাট
দেখা হলে একটা সালাম দিত। কেন দিত তা জানি না, মনে হয় আমি মোটা কাটা বা স্বাস্থ্য ভালো, এই জন্য হয়তো সালাম দিত। অথবা সে আসলে একটা ভদ্র ফ্যামিলির ছেলে, বা সে যে পরিবেশ থেকে এসে উঠে আসছে, সে সালাম দিতে পারে বা সালাম দেওয়ার অভ্যাস আছে। সে একদিন বিপদে পড়ছিল, চুরি চুরি বিপদে, মানে চুরি কেসে পড়ে গেছে যে কোনো একটা মেসে। দেন আমি যে কোনো একটা কোম্পানির জিএম স্যারকে, মাননীয় জিএম স্যারকে বললাম যে স্যার, এই ছেলেটার বিচার হচ্ছে, আমি যতটুকু জানি এই ছেলেটা ভালো, যদি বিষয়টা আবার একটু দেখতেন। তো আরিফ, তুমি বললা ভালো। পরে আমি বললাম যে হ্যাঁ, আমার মনে হয় স্যার ছেলেটা ভালো, আবার একটু যদি জাস্টিফাই করে দেখতেন। দেন জাস্টিফাই করে দেখার পরে দেখা গেল ছেলেটা সৎ বের হলো। কি কারণে? সালামের কারণে ছেলেটা মানে সৎ বের হয়ে গেল। কিভাবে? বললাম যে আমি একটা রিকোয়েস্ট করলাম জিএম স্যারকে, আবার মানে রিতদন্ত হইলো, দেন ছেলেটা বেঁচে গেল। তো এরকম সালামের অনেক উদাহরণ আছে। সালামের আপনার ব্যক্তিগত জীবনে উন্নতি হয়, প্লাস আখিরাতেও আপনার জন্য ভালো। তাহলে ছোট বড় সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করব। খালি যে স্যার হলেই সালাম দিব, বস হলে, নেতাগেতা হলে সালাম দিব, এরকম না। আমাদের জুনিয়র যারা আছে তাদেরকেও আমরা সালাম দেব, সিনিয়র যারা আছে তাদেরকেও সালাম দেব। আর হাসি মুখে কথা ব্যাপারে বললাম, হাসি মুখে আমরা সবাই কথা বলার চেষ্টা করব, যদিও আমরা বলি না, মন খারাপ হয়ে থাকি। এই মুহূর্তে আমরা হাসি মুখ নিয়ে কথা বললাম, সালাম নিয়ে কথা বললাম। বডি ল্যাঙ্গুয়েজ, আসলে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ অনেক সময়, এই মুহূর্তে আমাদের একজন ঘনিষ্ঠ বন্ধু, অফিস কলিগ, বডি ল্যাঙ্গুয়েজ খারাপ করে ফেললেন। যাই হোক, আর বলতে চাই না এই বিষয়টা, কারণ ভালো একটা জিনিসের মধ্যে এই খারাপ বডি ল্যাঙ্গুয়েজটা আমরা প্রকাশ করতে চাই না। তো যাই হোক, বডি ল্যাঙ্গুয়েজ বলতে আপনারা কিন্তু অবশ্যই জানেন যে এখানে আমিও বসা, সেও বসা, কিন্তু এখানে বডি ল্যাঙ্গুয়েজ খারাপ করলাম কিভাবে, সেই মারফতি কথাবার্তা কেন বলতেছে, আমি এর প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। ঠিক আছে, আমরা কাউকে ছোট না করি, কারণ এটা আমি যদি এখন জাস্টিফিকেশন করতে যাই তাহলে হয়তো এখানে একটা শান্তির জিনিস পাস করে দেওয়া, এটা কি বডি ল্যাঙ্গুয়েজ খারাপ বলে? কিন্তু সেটাকে আপনি চেপে চুপেও মারতে পারতেন, কিন্তু সেটা না মেরে আপনি প্রকাশ্যে মেরে দিলেন। তার মানে এই মজলিসে আপনি একটা বডি ল্যাঙ্গুয়েজ খারাপ করলেন। চেপে চেপে মারলে আমার ক্ষতিগত। আচ্ছা, যাই হোক, আপনি 10 জনের ক্ষতি করলেন কেন? তো এখন বিষয়টা হলো যে আমরা বডি ল্যাঙ্গুয়েজে ঢুকছি। বডি ল্যাঙ্গুয়েজ বলতে গেলে আমাদের দেখবেন ব্যক্তি সমাজে অনেকের বডি ল্যাঙ্গুয়েজ এরকম, তারা দেখলেই ভয় লাগে, তারা দেখলেই রংবাজ মনে হয়, তারা দেখলেই ফালতু মনে হয়। এরকম কিছু ছেলেপেলে আমরা রাস্তাঘাটে, বাসে, বাজারে, বিভিন্ন জায়গায় দেখতে পারি। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় যে তারা একটা ঘুষা মেরে বসবে, কিছু বললে মনে হয় যে আসলেও হয়তোবা তার ভিতর থেকে সুন্দর বা ভালো, এই ভালোটা তার বডি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠে না। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় সে সম্পূর্ণ একজন খারাপ ব্যক্তি, কিন্তু হইতে পারে সেই ব্যক্তির মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ ভালো বা মনটা ভালো, কিন্তু তার বডির চলাফেরার কারণে দেখা গেছে অনেক সময় আমরা তাকে খারাপ হিসেবে গণ্য করি, দূর থেকে মানুষ খারাপ খারাপ ভাবে। তো এই জন্য আমাদের বডি ল্যাঙ্গুয়েজ যার ভালো, যার সফট বডি ল্যাঙ্গুয়েজ, সেভাবে আমরা চলার চেষ্টা করব, বাহ্যিক অবস্থানটাকে সেভাবে রাখতে হবে। তারপর হলো কাজ অনুযায়ী পোশাক পরা। আমরা আসলে যেমন কর্মক্ষেত্রে যে যে জায়গায় আছে সে জায়গায় মানে পোশাকের চাহিদাটা কি, কি ধরনের পোশাক পরলে অফিসটা বা কর্মক্ষেত্রটা ঠিক থাকবে, সেটাকে বুঝে আমরা পোশাক পরা। কারণ পোশাকেও আপনার জীবনে উপরে ওঠার পথে বিভিন্ন রকমের বাধা দিতে পারে। এক্সাম্পল, আমার কর্মক্ষেত্রে যদি আমি কন্টিনিউ টাই পরে যাই, টাই মেনটেন করতে যাই, আমার কর্মের জন্য দেখা গেছে ওই টাইয়ের কারণে হয়তো আমার চাকরি চলে যেতে পারে, মানুষ আমাকে পাগল ভাবতে পারে। কেন? ক্ষেত্র বিশেষ। ক্ষেত্র বিশেষ। আপনি আপনার কর্মে কাজ করতেছেন, এক্সাম্পল মেকানিক্যাল সাইডে কাজ করতেছেন, সেখানে তেল, গিরিস, মেশিনের ঘূর্ণায়মান যন্ত্র আছে, সেখানে আপনি টাই পরে গেলে বা সাদা পোশাক পরে গেলে আপনাকে 7 দিনের মধ্যেই সবাই সিলেক্ট করে ফেলবে যে মাথায় গন্ডগোল আছে। কার কারণে? পোশাকের কারণে। তবে এই ব্যবহারের মধ্যে পোশাকটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। পোশাকটাও আমরা মেনটেন করার চেষ্টা করব, কারণ কাজ অনুযায়ী আমরা পোশাক পরব, কাজ অনুযায়ী পোশাকে মানুষের কাজে মনোনিবেশ ভালো হয়। ভালো। এখন যদি বলেন যে আপনি আমাকে
এই সাইডটা পরিষ্কার করেন, আমি পোশাকের কারণে আমি হয়তো নামবো করবো না, করবো ধরবো না, ধরবো না, কারণ এই পোশাকে আমাকে বাধা দিচ্ছে, এই কাজগুলি, এই ময়লাগুলি, আবর্জনাগুলি পরিষ্কার কাজের করতে বদনাম হবে তার। তার বদনাম হবে। সেজন্য কাজ অনুযায়ী পোশাক পরাটাও অনেক জরুরি একটা বিষয়। তারপর হচ্ছে আর সব সময় যদি মানুষ ভালো পোশাকে থাকে তার মন কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়, তার মধ্যে অহংকার চলে আসতে অহংকার পারে। চলে আসে, তার জীবন ব্যবস্থা পাল্টে যাবে। এখন হচ্ছে যদি হয়তো বা কিন্তু, এগুলি নেগেটিভ শব্দ। দেখেন যদির কথা যদি চিন্তা করেন, যদি ডাব পড়ে যায় মাথার উপরে, যদি মাথার উপরে ডাব পড়ে তাহলে মমিন মারা যেতে পারে বা হাসান মারা যেতে পারে, আল্লাহ না করুক। তো এই যদির কারণে সে এখানে বসবে না। এখানে যে পরিবেশটা একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশে আমরা কথা বলতেছি, এই পরিবেশটা আমাদেরকে ভালো লাগবে না। কি জন্য? সে তার মাথার মধ্যে যদি আছে, যদি আছে যদি ডাব পড়ে, সে চিন্তা করবে এখান থেকে যায় ওই জায়গায় বসার জন্য, তার মনের মধ্যে একটা অস্থিরতা ভাব কাজ করবে। তো যদি হয়তো বা কিন্তু আমরা এগুলি নেগেটিভ শব্দ, এগুলি আমরা মুছে ফেলার চেষ্টা করব। যে কোনো কাজে হ্যাঁ বলা, খারাপ কাজ ব্যতীত। বর্তমান যুগের ছেলেপেলেরা অনেক ভালো মাথায় ব্রেন রাখে, তো তাদেরকে এই বিষয়টা বুঝাতে গেলে বস খারাপ কাজেও কি হ্যাঁ বলবো? তো খারাপ কাজে আমরা হ্যাঁ বলবো না। খারাপ কাজ ব্যতীত যত কঠিন কাজই হোক আমরা প্রথমে হ্যাঁ বলবো। দেন যদি বেশি কঠিন হয়, যে আমাকে কাজটা দিতেছে, যে আমাকে কাজটা করার কথা বলতেছে, তার কাছ থেকে একটু পরে ঘুরে যেয়ে অনুমতি নিয়ে, তার মাথা সুস্থ থাকলে, ঠান্ডা থাকলে, সেই সময় আমরা সেই কাজটাকে চেঞ্জও করে নিতে পারি। কিন্তু সেই সময় না করা যাবে না, হ্যাঁ বলতে হবে। তাহলে যে কোনো কাজে হ্যাঁ বলা, খারাপ কাজ ব্যতীত, যদি হয়তো বা কিন্তু, নেগেটিভ শব্দ, এগুলি আমাদের জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করা। তারপরে যে কেউ কিছু বলুক, মানে মানুষ যদি কিছু বলে সেটা মনোযোগ সহকারে শোনার দরকার। কত আর তুই বাটপার, তোর সঙ্গে আমি কি কথা বলবো, বুঝছি তুই কি করবি। আরে তুই টাকা ধার নিতে এসেছিস, তোর সঙ্গে আমার কোনো কথা নাই, আমি চলে যাচ্ছি। হয়তো বা ভালো কোনো মেসেজ দিতেছিল তোমাকে, ভালো কোনো মেসেজ দিতে আসছিল, সামনে তোমার বিপদ একটা বলতো যে ভাই এই জায়গাটা যায় না, আপনি গেলে খুন হতে পারে। কিন্তু তার কথা আমি শুনতেই চাচ্ছি না। কেন? সে গরিব, অথবা তার চেহারা, বডি ল্যাঙ্গুয়েজ এত খারাপ, তার কথাটা আমি শুনলাম না। না শোনার কারণে আমার জীবন থেকে আমি পিছিয়ে যেতে পারি। ছোট হোক, বড় হোক, বাইকটা হোক, চ্যাপটা হোক, যে কেউ কিছু বলুক সেটা মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করব। তারপরে 8টা হয়ে গেছে। এবার হলো কাজ না সততা। সততা কি জিনিস? সততা হচ্ছে মৃত্যুর ঝুঁকি না থাকা পর্যন্ত সদা সর্বদা সত্য কথা বলার নামই হচ্ছে সততা। কিন্তু আমরা কর্মজীবনে, ব্যক্তি জীবনে, তারপরে হচ্ছে ফ্যামিলি জীবনে অনেক মিথ্যা কথা বলি। সত্য কথা বললেও পারি, কিন্তু আমরা পারি না, মিথ্যা কথা বলতে হয়। এটা যতটুকু মানে জিরো টলারেন্সে নিয়ে আসা, যে আমরা মিথ্যা বলবো না। একটু আগে যার বাসায় বা যার এলাকায় আমরা আসতেছিলাম, উনি মিথ্যা বলে ফেললেন যে আমি এখানে নাই, অন্য জায়গায় আছি। কিন্তু আমরা ফিজিক্যালি এসে দেখলাম সেই ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং উনি বাড়িতে আছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। না, আমরা কিন্তু লোকটাকে মেনশন করিনি। নিন্দা এই মুহূর্তে জানেন না, আমার কথাগুলি শেষ হোক, দেন আপনারা নিন্দা জানেন। তাহলে মেনশন হওয়ার পর তার উপরে যে পড়বে আমার এই কথা। জি, আচ্ছা, তো কি বলতেছিলাম? সত্য কথা বলার নামই হচ্ছে সততা। কিন্তু আমরা খুব সহজেই মিথ্যা কথা বলে ফেলি। যদিও আমরা মানুষ, আমরা ফেরেশতা না, মিথ্যা চলে আসে অনেক সময়। এটা যত কমানো যায়, যত কমের মধ্যে নিয়ে আসা যায়। দেন কাজ, 3 নম্বর বিষয়টা আসছি। কাজ কি জিনিস? উপরোক্ত কর্মকর্তা, কর্মচারী, বস বা বাবা মা, যে আপনাকে কাজটা দিতে পারে বা দেওয়ার অধিকার রাখে, বা বড় ভাই হতে পারে, মা হতে পারে, বা স্যার হতে পারে, বস হতে পারে, দেওয়া কাজ সঠিক টাইমের মধ্যে করা, করে আবার পুনরায় তাকে কাজটা বোঝায় দেওয়ার নামই হচ্ছে কাজ। উপরোক্ত কর্মকর্তা, কর্মচারী, বস, বাবা মা বা ভাই বোন, যে আপনাকে কাজটা দেওয়ার অধিকার রাখে। আপনাকে কেউ কাজ দেওয়ার অধিকার না থাকলে তো আপনাকে অর্ডারটা দিত না। নিশ্চয়ই কোনো না কোনো দিক দিয়ে অধিকার আছে। তো দেওয়া কাজটা সঠিক সময়ের মধ্যে করে আবার পুনরায় তাকে কাজটা বোঝায় দেওয়ার নামই হচ্ছে কাজ।
উপরের দুইটা জিনিস যদি ঠিক থাকে, ব্যবহার আর সততা যদি ঠিক থাকে, আপনার কর্মজীবনে, ব্যবসায়িক জীবনে আপনার কখনোই আটকাবেন না। আমার লাইফে আমি সবচেয়ে একটা খারাপ ছেলে পাইছিলাম, নাম হচ্ছে বাতেন, সরি নামটা উচ্চারণ করা ঠিক হয় নাই। এখানে যারা আছে অনেকে হয়তো চিনে। ছেলেটা পুরান ঢাকার ছেলে। তার কথার স্টাইল ছিল, কথা বলতে বলতে মুখ বাঁকাতেরা করে ফেলতো। ঠিক আছে, ওই ছেলেটা এখন বিজনেস করে একজন বিজনেসম্যান হয়ে গেছে। সে আমাকে মাঝে মাঝে বলে, বস আপনি কি করেন, আপনি আমার কাছে চলে আসেন, আমার এখানে আমার অফিসে বসেন, মাসে 50,000 1 লাখ টাকা স্যালারি লাগলে আমি দেবো। যে ছেলেটা বাতেনকে আপনি চিনেন মনে হয়, এখন ভালো বিজনেসম্যান হয়ে গেছে। তো এই ছেলেটা আমার কথার দ্বারা সে জীবনে একটা হয়তো উদ্দেশ্য খুঁজে পাইছে, জানি না কতটুকু পাইছে, আমি যেহেতু ফিজিক্যালি যাইনি। তো মনে হয় যে ভালো আছে, কারণ সে কখনো আমার কাছে চাকরি চায় না বা চাকরির জন্য আসে না, উল্টা আমাকে চাকরির অফার দেয় যেহেতু, তার মানে সে ভালো আছে নাকি। তো আমরা হাসি তামসা দুষ্টামি যাই কিছু করি না কেন, জীবনে বাঁচতে হলে এই তিনটা জিনিস মানতে হবে। আপনি ব্যবসা করেন, রাজনীতি করেন, আপনি চাকরি করেন, যাই কিছু করেন না কেন, এই জিনিসগুলি মানতে হবে। তো দেখেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেক অর্থ ব্যয় করে আমাদের সন্তানদের বা আমরা পড়ালেখা করে আসছি। শিক্ষা প্রতিষ্ঠানে শুরুতেই যদি মিনিমাম 15 দিন যদি এই ক্লাসটা নিত, আমি মনে হয় খুব খুশি হইতাম। কারণ এই জ্ঞানটা আগে তাকে প্রথমেই ঢুকিয়ে দেওয়া দরকার ছিল বাচ্চাদের মধ্যে। আর সমাজে কি হয়ে গেল, কি এমন হয়ে গেল যে বাবা মারা অনুমতি দিচ্ছে, এই দুই সাইড দিয়ে চুল নাই, এখান দিয়ে মাঝখান দিয়ে কাটা, চুলের কারণে দেখলেই তাদেরকে দেখলেই মনে হয় যে কি যেন একটা ভালো ছেলে, তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে চুলের স্টাইলের কারণে। তারা মনে করতেছে স্টাইল, আর আমরা মনে করতেছি যে না, ছেলেটা বকে গেছে বা নষ্ট হয়ে গেছে, বাবার ভাষার মতো। বিদেশি কালচার চলে আসছে আমাদের সমাজে, হয়তো এটা আবার কেউ কেউ পছন্দও করতেছে, কিছু কিছু ছেলে মেয়েরা পছন্দও করতেছে। কারা পছন্দ করতেছে? যারা বকে যাওয়া ছেলে মেয়ে। একটা ছেলে মনে করতেছে আমি স্টাইল দিলে, এই স্টাইল করলে আমাকে ভালো লাগবে। একটা মেয়েও ঠিক ওরকম মনে করতেছে যে না, এই মানে বাবর বাসা মার্কা চুল মানে হচ্ছে ছেলেটা ভালো। তো এরকম হয়ে আসতেছে, কোথেকে হয়ে আসতেছে? আমরা বিভিন্ন টিভি চ্যানেল থেকে এই জিনিসগুলি শিখতেছি। তো যে ছেলেটাই চুলে কাট দিল, যার কিনা বডি ল্যাঙ্গুয়েজ খারাপ করলো, তার তো অন্তত বাবা মা এই জিনিসটাকে প্রতিরোধ করার দরকার ছিল ঘর থেকে, যে তুমি এই কাটটা দিলা কেন, এই হেয়ার স্টাইল দিলা কেন, তুমি যে স্টাইল বলছো এই স্টাইল না, এটা হচ্ছে একটা ফালতু কাজ। তার মাথাটা চিন্তা করে দেওয়া উচিত ছিল, বা সমান করে আসো বা ভালো করে আসো, এটা দরকার ছিল। কিন্তু ওই স্টাইলের কারণে ওই ছেলে পেলে ধারে বাসা যাওয়া যায় না। স্টাইল চেঞ্জ, তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, তার পোশাক আশাক চেঞ্জ, ব্যবহার আচরণ সব নষ্ট হয়ে গেছে, শুধু একটা চুলের স্টাইলের কারণে। চুলের স্টাইল, তার সঙ্গে আছে কানের দুল পরা, নাকের দুল পরা, হাতে বালা পরা, ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের স্টাইল আছে। তো আমরা এই স্টাইল থেকে বিরত থাকি। আমাদের আশেপাশে যারা আছে, আমাদের কলিগরা যারা আছে, শুধু তো বললেই হবে না। আমরা এই 7 জন এখানে বসছি, বা 10 জনকে আমি শিখেছি, বা 20 জনকে শিখেছি, বা 100 জনকে শিখেছি। এই 100 জন যদি 100 জন মানুষের সঙ্গে কথা বলে, 200 জন হয়ে যাবে। ঠিক এইভাবে বাড়তে বাড়তে এক সময় এই জিনিসটা কমে আসবে। কিন্তু আমরা এটা কেউ চিন্তা করি না। আরে বস উপরে পদে বসে আছে, ওনার কাজ নাই। হ্যাঁ, নেগেটিভ অ্যাটিটিউডের কথা বলার মতো অনেকেই আছে। বস বসে আছে, কাজ নাই, ওনার তো হাতে কাজ করতে হয় না, উনি পেশাল পারছে, এক কান্দে ঢুকাইলাম আর এক কান্দে বের করে দিলাম, এরকম যেন না হয়। এই শিক্ষাগুলি তোমাদের মধ্যেও রাখা উচিত, এবং দুই একজনের সঙ্গে আলাপ করা উচিত, কথা বলা উচিত। তা না হইলে এই সমাজের ধ্বংসস্তূপ আমাদের কাঁধে একদিন আসবে। আচ্ছা, গেল চুলের স্টাইলের কথা, সেটা ফ্যামিলি অ্যাকসেপ্ট করলো। দেন এই ছেলেটা এই চুল নিয়ে গেল স্কুলে বা কলেজে, সেই শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানও তাকে অ্যাকসেপ্ট করলো। যদি সেই শিক্ষা প্রতিষ্ঠান অ্যাকসেপ্ট না করতো, যদি বাবা মা ঘর থেকে অ্যাকসেপ্ট না করতো, তাহলে এই ছেলেটার হেয়ার স্টাইল হয়তো সুন্দর থাকতো, ভদ্র থাকতো। তো এগুলি কথা বলতে গেলে অনেক কথা আছে, কথা বলা শেষ হয় না। তো আপনারা আশা করি এই জিনিসটা মানেন, বা মানার মতো করে চলার চেষ্টা করেন, বা এই জিনিসটা আপনাদের মধ্যে আছে বিদায় যে এই এলাকায় আসলে, অন্তত এদিকে আমি ঘুরতে আসলে বা অফিসের কাজে আসলে আপনাদের সঙ্গে দেখা করি, একসঙ্গে বসি।
বসে বসে আবারও ঝালাই করার চেষ্টা করি, কিন্তু আপনারা আবার ভুলে যান, আবার সেই মিথ্যায় লিপ্ত হয়ে যান, আবার সেই সততা ভঙ্গ করেন। তো এই জিনিসটা আপনারা মানার চেষ্টা করবেন। মানেন আমি জানি, তারপরেও মাঝে মাঝে কিছু কিছু মিস্টেক হয়ে যায়, মানুষ তো আমরা, আমাদের ভুল হইতে পারে, আমারও ভুল হতে পারে, আমিও ভুল করি। এই জন্য আমরা এখন থেকে চেষ্টা করব, শুধু আমাদের মধ্যেই না, আমরা কিছু লোকের সঙ্গে আলাপ করব। আপনি বলেন, আপনি প্র্যাকটিস করেন, আপনি বলতে থাকেন, বলতে বলতে এই প্র্যাকটিসটা আপনার মধ্যে চলে আসবে। কেন আপনি পারবেন না? আল্লাহ তাআলা সবার মস্তিষ্কের মধ্যে ব্রেন সেম পরিমাণই দিছে। আপনি যে এলাকায় যে পরিবেশে যেভাবে মানুষ হবেন, সেই পরিবেশ অনুযায়ী আপনি গড়ে উঠবেন। এক্সাম্পল, আমরা যদি মদখোর গাঁজাখোরের সঙ্গে চলি, তাহলে একসময় মদ খাওয়া গাঁজা খাওয়া শিখে যাব। আর একটা ভালো পরিবেশের সঙ্গে যদি চলি, ভালো পরিবেশ আমরা শিখব। তো আপনাদের কর্মজীবনে বিভিন্ন জায়গা থেকে কাজ করতে আসে আপনাদের আন্ডারে, আপনাদের অফিস কলিগ, সহপাঠী, বন্ধু, বা উনি ডিপার্টমেন্টের হেড আছে, উনি একজন ডিপার্টমেন্টের হেড আছে। আপনাদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফ্যামিলির বিভিন্ন ক্যাটাগরির লোক আসবে। ওদেরকে যদি মেনটেন করে না রাখতে পারেন, ওদেরকে যদি আপনি গুছায়া নিয়ে আপনি না চলতে পারেন, আপনি বস হিসেবে অযোগ্য মনে করি আমি। কেন অযোগ্য মনে করি? কারণ হচ্ছে, যে ছেলেটার দেখতেছেন ব্যবহার একটা চোট খারাপ, তাকে আপনি একদিন, 2 দিন, 3 দিন এই জিনিসগুলি বুঝান, সেও বুঝবে যে না, আমার এই জিনিসটা খারাপ। একজনকে উদাহরণ দিয়ে বুঝান যে ওই ছেলেটাকে দেখো তো, ওর কেমন লাগে, তোমার কাছে কি খারাপ মনে হয়? যে না, বস খুব ভালো বা স্যার খুব ভালো, অবশ্যই বলবে। তাহলে তোমাকে যে আজকে বুঝান লাগতেছে, আমাকে কথা বলা লাগতেছে কেন? নিশ্চয়ই তোমার মধ্যে কিছু শর্টেজ আছে। আর তোমার কোনো দোষ নাই, তাকে দোষ দেওয়া যাবে না। তোমার কোনো দোষ নাই, তুমি যে জায়গা থেকে আসছো বা যে ফ্যামিলি থেকে আসছো বা যে পরিবেশ থেকে তুমি শিখে আসছো, সেরকম করেই করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কর্মক্ষেত্রে, কর্মজীবনে তুমি যদি প্রতিষ্ঠিত হতেই চাও, আর চাকরি যদি লং টাইম করতেই চাও, আর এই চাকরি দিয়ে যদি ফ্যামিলি তুমি রক্ষা করতে চাও, তাহলে তোমাকে এই 3টা জিনিস মাইনে চলা লাগবে। আর যদি কেউ জানা 2 মাস করে চলে যাবো, 2 মাসের কত টাকা লাগবে আমি তোমাকে দিয়ে দিই, ভাই তুমি চলে যাও, চাকরি করার দরকার নেই, এইভাবে যদি মানুষকে বোঝানো হয়, অবশ্যই মানুষ বুঝবে। কিন্তু কিসের টাকা পড়ছে, আমি কাকে বলবো, কাকে কি বলবো বলে আমি আমার মুখের কথা খরচ করব, এরকম বিষয় আছে না? তো এরকম অনেক বিষয় আছে, এই বিষয়গুলি আমরা মানুষের সঙ্গে আলাপ করব। আপনারা কথা দেন আজকে যে আপনারা যা শিখছেন আমার কাছ থেকে, তা অন্যজনকেও শেখানোর চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা যা শিখছি, দান করি। অতীতে যা শিখে আসছি, আজকে যা শিখলাম, এগুলো অন্যজনকে শেখানোর চেষ্টা করব, তারাও যেন ইঞ্জিনিয়ার সাহেব, আপনি কতজনকে বলছেন এই পর্যন্ত আমার এই ট্রেনিংটা? কতজনকে বলছি এরকম কোনো নির্ধারিত বলতে পারবো না, বলছেন তো। কয়েকজনের সাথে আলোচনা করছি, এরকম ভাবে চললে আমাদের পক্ষে ভালো হবে। যেটার বাস্তবতা যদি মোটামুটি ভাবে ধরি আমি, কারণ আমি একটু হলেও ধরে রাখার চেষ্টা করি কথাগুলা, যেগুলার মাধ্যমে আমি সেই ফল পাইতেছি। আসলে এই ফলটা সত্য না মিথ্যা, আমি 100% সত্য যে এই পথে যদি চলে, এইভাবে যদি কেউ চলে, তাহলে সেটা সত্য। সে যেখানেই কর্মক্ষেত্রে থাকবে কিংবা যেখানে যাবে, সেটা রাস্তায় চলার পথে হোক, কর্মক্ষেত্রে হোক, কোনো এক জায়গায় হোক, সেই ধারাবাহিকতা যদি মেনে চলে, 3টা বৈশিষ্ট্য যদি তার মধ্যে থাকে, 3টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য যদি ঠিক থাকে, তাহলে সে 3য় বৈশিষ্ট্যটা একা একাই পেয়ে যাবে। কাজটা সে অটোমেটিকলি শিখে যাবে, অটোমেটিকলি পেয়ে যাবে তার এটা- ব্যবহারের এটা কারণে। আমি বিশ্বাস করি। যাই হোক, ওই যে ইঞ্জিনিয়ার সাহেব কথা বললেন, উনি আমাদের আমার সঙ্গে দীর্ঘ 2-4 বছর ধরে আছেন, এবং মোটামুটি একটা ফ্যাক্টরি টপ টু বটম সবাই ভালোবাসেন, আমি যতটুকু জানি। কি মমিন সাহেব, ভালোবাসেন? জি, সবাই হাসান? ভালোবাসে। সবাই ভালোবাসে। তো উনি আসলে অনেক পরিবেশে থেকে আসছেন, অনেক রকমের পরিবেশ দেখে আসছেন, দেখে এসে উনি মনে করছেন যে না, বস বা স্যারে যে কথাগুলি বলছে সেইভাবে যদি মানার চেষ্টা করি, তাহলে ভালো করতে পারবো। আসলে ছেলেটা ভালো করতেছে, উনি ডিপ্লোমা কমপ্লিট করে বিএসসি করতেছে। আমি ওর দ্বারা ভবিষ্যতে কিছু আশা করি যে ও ভবিষ্যতে আরো ভালো করবে, ভালো একটা জায়গায় চান্স করবে।
এটা আমার আশা। তারপরে কিছু কিছু ছেলেপেলেকে বিয়ে শাদী করায় দিচ্ছি, বিয়ে শাদী করার পর আমাদেরকে ভুলে দেখছে, লিমিটেড হয়ে গেছে। ঠিক আছে, আমাদের আমাদের মাঝখান থেকে চাচাকে হারিয়ে ফেলছি। তারপরেও যদিও চাচাকে পাই, চাচা আছেন আমাদের ক্যামেরাম্যান হিসেবে, চাচার কথা খুবই মনে পড়ে, যদিও আমরা তাকে চাচা বলি, কিন্তু আসলে এখনো বাবাই হন নাই, চাচাই রয়ে গেছেন। তো আমরা ক্যামেরাটা যে কেউ একজন নিয়ে চাচাকে আমরা দেখাবো, আমাদের খুব প্রিয় একজন মানুষ আশরাফুল চাচা। বাবা হওয়ার চেষ্টা করতেছেন না, বাবা হওয়ার তিনি আমাদের চাচা, বাবা হওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করতেছেন। ইনশাআল্লাহ বাবা হবেন আশা করা যায়। চাচার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। খুব ভালো একটা ছেলে, আমার সঙ্গে ছিল কর্মজীবনে প্রায় 12টি বছর একসঙ্গে ছিল। এখন আমি দূরে চলে গেছি। খুব ভালো একটা ছেলে, বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় পাশে পাইছি, কাজে কর্মে ব্যবহারে সব দিক দিয়ে ভালো। তারপরে এই যে একজন আছে আমাদের হাসান মুন্সি, উনিও প্রায় আমার সঙ্গে প্রায় 4-5 বছর বা 8 বছর একসঙ্গে ছিলাম, এরকমই তো নাকি? জি। তারপরে মিস্টার মুলহাদ, উনিও ছিলেন দীর্ঘদিন আমার সঙ্গে। মিস্টার মুমিন, শত্রু বলে তাকে গণ্য করলাম, লাস্টে বন্ধু হয়ে গেল। শয়ন স্বপনে ঘোরা গাড়িতে একসঙ্গে আমরা থাকি, এবং যত দূরেই যাই না কেন আমাদের সঙ্গে কন্টিনিউ আলাপ আলোচনা হয়, যোগাযোগ হয়। তো আসলে আমি বলতে পারেন যে আমি খুব হাইফাই একটা লেভেলে চলাফেরা করি না। আমি মোটামুটি নিম্ন লেভেল এবং উচ্চ লেভেল সব লেভেলেই চলি। আমার ব্যাকগ্রাউন্ড, আমি খুব গরিব ঘরের সন্তান, খুব সাধারণ একটা মানুষ, খুব সাধারণ একটা মানুষ। আমি গরিবদের সঙ্গে চলতে বেশি পছন্দ করি, এবং এই জিনিসটা যেন আমার মধ্যে আজীবন থাকে সেটা আমি চেষ্টা করব। আর সবাই আমরা হেল্পিং টেন্ডেন্সিটা গড়ায় ওঠাই, কারণ একজন একজনকে হেল্প করি, সেটা কর্ম দিয়ে হোক, কাজ দিয়ে হোক, ব্যবহার দিয়ে হোক, আমার চক্ষু দিয়ে হোক, মুখ দিয়ে হোক, হাত দিয়ে হোক, আমরা হেল্প করি। কারণ একটা মানুষ উপকার করলে কখনো বলে না তুমি আমাকে উপকার করলা। একটা মানুষ খুব বড় একটা উপকার পেয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহকে থ্যাংক ইউ জানায়, ধন্যবাদ জানায়, আল্লাহ তুমি আমাকে দিলা, তাই না? তো আল্লাহ তো সরাসরি হাত দিয়ে উনি নিজে কিছু করে দেন না, উনি মানুষের দ্বারাই দেন। আজকে আমি যে জায়গায় আছি সে জায়গাও কোন একটা মানুষের উসিলায় আমি আল্লাহকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। আর যিনি আমাকে করছেন, যিনি আমাকে এই পজিশনে নিয়ে গেছেন, স্বপ্ন ছিল, আশা ছিল, আমি সব সময় অন্তত চেষ্টা করি প্রতি রাত্রেই তার জন্য দোয়া করার জন্য। এরকম কিছু বিষয় আছে। তো আপনারা মনে করেন না যে আমি চিকন, আমার স্বাস্থ্য কম, আমি পারবো না। মনে করেন না আমার লেখাপড়া কম, আমি পারবো না। এটা ফেসবুকে বর্তমান যুগে অনেক দেখেন যে অনেক ভালো ভালো বৈজ্ঞানিক আছে যারা লেখাপড়া কিছুই নেই, আছে না? তো যাদের লেখাপড়া কম আছে তারাও চিন্তা করার কোনো কারণ নাই। আমরা আমাদের জায়গা থেকে সৎভাবে ভালোভাবে চলার চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা সফলতার দ্বার প্রান্তে যাইতে পারবো। যে যে জায়গায় থেকে অন্তত খুব বেশি সফলতা না পাই, আপনি যে জায়গাটা সে জায়গাটা মর্যাদা নিয়ে থাকবেন, সম্মান নিয়ে থাকবেন, আপনার সম্বন্ধে কেউ বাজে মন্তব্য করবে না। মানুষ ব্যক্তি জীবনে খারাপ ভালো মন্দ বহুত কিছুই হতে পারে, থাকতে পারে, মানুষ তো, ফেরেশতা না। আমার মধ্যে ব্যক্তি জীবনে অনেক দোষ ত্রুটি আছে, আমি ফেরেশতা না, কিন্তু আমার দ্বারাও আবার ভালো কথাও বেরোচ্ছে, ভালো কাজও হচ্ছে, খারাপ যেমন হচ্ছে ভালো কিছু হচ্ছে। তো আমরা খারাপের থেকে ভালোর পরিমাণটা বাড়ায় দিই, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা মানার চেষ্টা করব, করার চেষ্টা করব। মমিন সাহেব, আপনি কি অন্য কোনো জগতে চলে গেছেন? আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। হাসান সাহেব তারপরে বলবেন। আমার কিছু বলার নেই। আমি উপভোগ করতেছি। আমিও ধ্যানের জগতে চলে গেছিলাম, শুনতে মনে খুব ভালোই লাগতো, শুনলে মনে হয় যে আরো শুনি। কিন্তু আসলে একটা কথা
না বললেই নয়, যে কথাটা আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় হাসি মুখে ছোট বাচ্চাদেরও সালাম দিতেন। কিসের জন্য? শুধু বড়দেরই না, কিন্তু ছোটদেরও দিতেন শিক্ষা দেওয়ার জন্য। হাসি মুখে সালাম দিতেন, তাতেই শিক্ষাটা তারা গ্রহণ করে। আর এই শিক্ষাটা আমাদের বস আমাদেরকে অনেক বলে গেছেন, এবং আমি সব সময় দেখি যে তার কাছে ফোন করলেও আমি সালাম দিলেও সে আগেই সালাম দিয়ে দেয়। এটা আসলে খুব কম মানুষই করে, তার কাছ থেকে আমার অনেক ভালো লাগে। আর কোনো সময় আমরা তার কোনো ব্যাকগ্রাউন্ড খুঁজি না, আমরা যতটুকু পারি ভালোটাই বলার চেষ্টা করি, কারণ ভালো মন্দ মানুষের থাকবেই। আর আমরা যদি মানুষের মন্দটাকে লুকায় রাখি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের মন্দটাকে লুকায় রাখবেন। মানুষের ভালো কিছু করার কথা বলার চেষ্টা করি, তাহলে আল্লাহ আমাদের জন্য পরকালেও এই মন্দটাকে লুকিয়ে রেখে ভালোটাকে প্রকাশ করবেন। আসলে আমি আর কি বলবো, বেশি কিছু বলতে পারি না। যাক, আমরা খালি শুনতেই পছন্দ করি, ভালো না। লাগতেছে শুনতেই। না, বলার চেষ্টা করি, আমরা বললেই বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা বলার চেষ্টা করি, কারণ আপনি একজন ডিপার্টমেন্টের বস হয়ে গেছেন, ডিপার্টমেন্টের হেড হয়ে গেছেন। আমি আপনার কাছে এই আশাটা করি যে আপনি ছোট বড় সবাইকে বলবেন। আমি আসলে আমি আর টার্গেটের আগে থেকেই ছিল যে যদি কোনোদিন আমি সেকশনের দায়িত্ব পাই, তাহলে আপনার কাছে যে শিক্ষাটা আমি পাইছি সেটি আমি প্রচার করার চেষ্টা করব। যে নিজের থেকে না, যে শিক্ষাটা আমি শিখে আসছি, যেটা আপনি বলছেন, সেই শিক্ষাটা আমি দেওয়ার চেষ্টা করব। সেটাই আমি চাইছি। কে ভালো কে খারাপ সেটা আমি দেখবো না, দেখবো যে সবাইকে ভালো করার চেষ্টা করব। ভালো করে আমার মতো করে হ্যাঁ। নিয়ে গুছাই নিয়ে আমি তাদেরকে নিয়ে চলবো। আমি এই চেষ্টাই আমি করি। আমি কখনো কারো ক্ষতি করার চেষ্টা করি না। কারো একটু উপকার করতে পারলে আমি বেশি খুশি। যদি কারো একটু সমস্যায় পড়ে, সেটা যদি দূর করে একটু তাকে সুবিধা দেওয়া যায়, আমি তাতে বেশি খুশি হই। তা আমার খুব আনন্দ লাগে। কারো বিপদের পাশে একটু দাঁড়াইতে পারলে আমি নিজেকে খুব গর্বিত মনে করি, আমার খুব খুশি লাগে। যাক, আলহামদুলিল্লাহ। মমিন সাহেব, আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। আপনাকে কি ক্লিয়ার শুনতে হবে? শুনছি তো, আমি উপভোগ করতেছি। আমি এগুলো কথা বলতে মাইনা চলি। আমার তো অনেক দোষ ত্রুটি ছিল, আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করতেছি এবং আমি সুফল পাচ্ছি। আশা আছে সামনে আরো ভালো হয়ে চলবো, জিনিসগুলা আরো ভালোভাবে নিজের মাঝে আয়ত্ত করার চেষ্টা করি। আয়ত্ত করার চেষ্টা করব। অন্যজনকে শিখাবো না ইনশাল্লাহ। না, ইনশাল্লাহ আমিও সপ্তাহে অন্তত একদিন মিটিং করি। আমার বিশাল একটা বাহিনী আছে, আমি প্রায় এদেরকে 100 জনের বোঝানোর মতো। চেষ্টা করি। এতে করে আমারও ডিপার্টমেন্টে অনেক নিয়ম শৃঙ্খলা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। আমার ডিপার্টমেন্টও এখন অনেক ভালো। ম্যানেজমেন্টের সাথে আমার একটা গ্যাপ হয়ে যেত, কিছু কথা ছিল সত্য কথা, যেভাবে বলতাম সেটা ভালো হইতো।